মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। প্রিয় দর্শক, একদিনের 7 দিন অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন সুজনের সম্পাদক ডক্টর বতিউল আলম মজুমদার। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই শুনলেন যে আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমরা কথা বলতে চাই। ভয়াবহ বন্যায় আমাদের দেশের 12টি জেলার মানুষ একেবারে দুর্বিষহ জীবনযাপন করছে। ফেনীর অবস্থা একেবারে খারাপ, খুবই করুণ অবস্থা। আমরা কি বলবো যে অতিবৃষ্টি এই ভয়াবহ বন্যার মূল কারণ, নাকি একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে ত্রিপুরা থেকে ফেনী মেঘ পর্যন্ত মেঘমালার বিস্ফোরণ ঘটেছে? কি বলবেন? আমরা তো নিশ্চিত করে বলতে পারি না। আমাদের যিনি উপদেষ্টা তিনিও এরকম একটা ইঙ্গিত করেছেন যে বাইরের থেকেও যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারও প্রভাব পড়েছে, আর অতিবৃষ্টি তো আছেই। তো এখন এর থেকে যেটা আমাদের লক্ষণীয় এবং যেটা আমাদের শিক্ষণীয়, সেটা হলো প্রকৃতির উপর আমরা কোনো আধিপত্য বিস্তার করতে পারি না। আমরা যে প্রযুক্তির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রকৃতির কাছে অসহায় এবং প্রকৃতির সাথে লড়াই করে টিকা যায় না। এবং প্রকৃতির তার যে বৈশিষ্ট্য সেটা আমাদেরকে মনে রাখতে হবে, শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে হবে, মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। তো প্রকৃতিকে আমরা দমন করতে পারবো না, প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আপনার কি মনে হয় যে এইবারের যে বন্যা, বিশেষ করে 12টি জেলা শহরে যেভাবে মানুষকে দুর্বিষহ জীবনের মধ্যে ফেললো, এর থেকে আমাদের শিক্ষণীয়টা কি? এর থেকে শিক্ষণীয় হলো যে আমাদেরকে এই যে প্রকৃতির এই ধরনের ঘটনা ঘটেছে, এবারেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। তো তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া, তার জন্য এমন কোনো কাজ না করা যেটা এই প্রকৃতির যে স্বাভাবিক প্রবাহ, যেমন এখানে গতি প্রবাহ, এতে যেন আমরা কোনোভাবেই কৃত্রিমভাবে যেন আমরা বাধাগ্রস্ত না করি। এই এখন বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে, যে বাইরে থেকেও আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও পানি এসছে, যেভাবে আসুক, এবং যেই স্রোত, যেই প্রবল ওই যে পানির চাপ, তো পানিটা তো প্রবাহ হইতে হবে, নেমে যেতে হবে এবং পানিটা সাগরে যেতে হবে। তো এর পথে যদি বাধাগ্রস্ত হয়, যেমন নদী খাল যেগুলো আছে, এগুলো নাব্যতা যদি না থাকে এবং আমরা যদি ওই যে উন্নয়নের নামে আমরা বাদ দিয়ে বিভিন্নভাবে আমরা এগুলোকে বাধাগ্রস্ত করে দখলদারিত্বের মাধ্যমে, তাহলে কিন্তু এর ভোগান্তি আমাদেরকে সইতে হবে। একজন বিশেষজ্ঞর মন্তব্য শুনতে চাই। বিশিষ্ট লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা, তার একটি সাক্ষাৎকার আমরা গ্রহণ করেছি, আমরা একটু দেখি উনি কি বললেন। শুধু অতি বললে হবে না, এটা অতিবৃষ্টি, এত কম সময়ে এত অল্প বৃষ্টি এই অঞ্চলে অনেক দিন হয় না। এটাকে সাধারণত বলা হয় ক্লাউড বাস্ট, মেঘ বাস্ট করে এই বৃষ্টিটা হয়েছে, এবং এটা অনেক বড় জায়গা ধরে হয়েছে এবং এক লাগারে হয়েছে। ফেনী বা কুমিল্লা এলাকায় যে বন্যাটা হচ্ছে, সেটার মূল কারণই হচ্ছে অল্প জায়গায় খুব বেশি বৃষ্টিপাত এবং এক লাগারে বৃষ্টিপাত। ত্রিপুরায় যেটা ছিল সেটা বিদ্যুৎ প্রকল্প, এবং এটা দুটো নদীতেই আছে। একটা হলো আমাদের মোহরী নদী, যেটা ফেনীতে আসছে, আর একটা হচ্ছে গোমতী, যেটা কুমিল্লায় আসছে। তো দুইটা নদীর উপরে আছে, কিন্তু কতগুলো আছে, কোথায় আছে, তাদের ক্ষমতা কতটুকু পানি ধারণ, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। অতএব এটা বলা যাবে না যে তারা কখন ছাড়লো, কীভাবে ছাড়লো। তবে যেটা হচ্ছে, আমাদের একটা নীতি আছে বা একটা নিয়ম আছে যে যারা উপরে থাকে তারা যদি পানি কোনো সময় রিলিজ করতে হয়, এবং প্রত্যেক রিজার্ভারেই পানি রিলিজ করার সময় একটা বাঁধা আছে। আমাদের কাপ্তায়েও আছে, বা তিস্তাতে যেটা আছে আমাদের ব্যারাজ, সেখানেও আছে। তো সেইটা কিন্তু আমাদের জানিয়ে দেওয়া দরকার। অনেক সময় দেশের মানুষকেও জানানো হয় না, আর অন্য জায়গার মানুষকে তো জানানো হয় না। সেটা একটা গাফলতি আছে, যেটা আমাদের
আলোচনা করে ঠিক করতে হবে, যাতে আমরা এই তথ্যগুলো সময় মতো পাই। এই যে নদীর পানি যদি মুহুরী বাস্ট করে বা মুহুরীতে প্রচুর পরিমাণে পানি আসে, বা শুধু ফেনীতেই যদি অনেক বৃষ্টি হয়, এটা বৃষ্টিটা অনেক এলাকা জুড়ে হয়েছে, যদি এরকম ক্লাউড বাস্ট শুধু ফেনীতেই হয়, তাহলে পানিটা বেরোবে কোথা থেকে? সেই রাস্তাটা, পানি বেরিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, সেগুলোতে আমরা বাড়িঘর বানিয়েছি, রাস্তা বানিয়েছি, রাস্তার নিচে প্রয়োজনীয় কালভার্ট রাখিনি, পানি বেরিয়ে যেতে পারছে না। আর এবারে আমাদের যে জিনিসটা, আমাদের কতগুলো জিনিসকে একসাথে হিসাব করতে হবে, যে একটা লঘুচাপ হয়েছে, সেটাতে অনেক মেঘের ভিতরে অনেক পানি আছে, এটা আমরা যেমন স্যাটেলাইট থেকে বুঝতে পারি বা জানতে পারি, সেই সাথে আমরা এটাও জানতাম যে এটা পূর্ণিমার সময় যেটা হয়, যেটা সাগরের উত্তাল থাকে এবং সাগরে যে হারে পানিটা নেমে যাওয়ার কথা সেটা হয় না। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। যদি এরকম হয় এবং তার সাথে যদি পূর্ণিমা থাকে, তাহলে তো একটা বড় ধরনের বিপর্যয় হবে। সেটাই ঘটেছে, এবং পানিটা বেরিয়ে যাওয়ার রাস্তা না। এখন বৃষ্টি কমে গেলেও পানি খুব চট করে যে নেমে যাবে সেটা না। তো আমাদের ভবিষ্যতের কাজ হবে আমাদের ড্রেনগুলোকে ঠিক রাখা, আমাদের নদীগুলোকে ঠিক রাখা, যাতে পানিটা চট করে বেরিয়ে যেতে পারে। সেই সাথে মানুষকে একটু সচেতন করা, তারা যেন বর্জ্য এই নদীতে, খালে এবং ড্রেনে ফেলে এগুলোকে বন্ধ করে না রাখে। অন্য বন্যার সাথে এই বন্যার পার্থক্য হচ্ছে যে মানুষ কোনো প্রস্তুতির সময় পায় নাই, অতএব তারা বলতে গেলে এক কাপড়ে এসেছে, এবং সেখানে আমাদের ত্রাণের সামগ্রীগুলোকেও ওইভাবে বিবেচনা করতে হবে। এখানে বিভিন্ন বয়সের কথা চিন্তা করতে হবে। যেমন অনেকেই আছে যে তারা ডায়াবেটিসের রোগী বা প্রেশারের রোগী অথবা যক্ষ্মার রোগী, এদের নিয়মিত ওষুধটা খেতে হয়। তারা তো ওষুধ নিয়ে আসতে পারে নাই, বই খাতা নিয়ে আসতে পারে নাই শিশুরা, এবং সেপ্টেম্বরের পরেই তাদের স্কুল খুলে যাবে, পরীক্ষা হবে নভেম্বরের শেষে উইকে, তাদের হাতে আর সময় নাই। এমনি আমাদের আন্দোলনে অনেকটা সময় নষ্ট হয়েছে, কিন্তু তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়াটা খুব জরুরি। এখন আমরা যেটাই ইন্টারভেনশনে করি, আমাদের 4টা জিনিস মাথায় রাখতে হবে, যেটা থেকে বোঝা যাবে এটা সাকসেসফুল ইন্টারভেনশন হয়েছে। সেই 4টে জিনিস কি? একটা হচ্ছে সব শিশু স্কুলে ফিরবে, কোনো শিশুই শ্রম বাজারে যাবে না, কোনো বাল্যবিবাহ হবে না, এবং কোনো শিশু ডিসপ্লেস হবে না। এই 4টে জিনিস যদি আমি এনশিওর করতে পারি, তাহলে পরে আমরা খুব ভালোভাবে এটা থেকে কাটিয়ে উঠতে পারবো এবং একটা সাকসেসফুল রেসপন্স হবে, যেটা সুযোগ তৈরি হয়েছে। কারণ এখন রাজনৈতিক চাপ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, এমপি নাই, কিন্তু আমাদের যে ইউনিয়ন কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোতে তরুণদের যোগ করতে হবে, যেটা এখানে নাই। তরুণদের যোগ করে তাদেরকে দিয়ে, এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কাজটা সুন্দরভাবে করতে হবে। তাদের কন্ট্রোল রুম খুলতে হবে, এবং মানুষ যে ঢাকা থেকে যাচ্ছে তারা যেন রাস্তায় এগুলো না ছড়ায়। তারা যেন, যারা যাচ্ছে তারা হয়তো 5,000 টাকার জিনিস কিনেছে, 10,000 টাকা গাড়ি ভাড়া করে তারা যাচ্ছে, এই অঙ্কটা তাদেরকে বোঝাতে হবে। দেখার কিছু নেই, ছবি তোলার কিছু নাই, যারা ওখানে ফিল্ডে আছে তাদেরকে একটু সহায়তা করা, তারা ভালোভাবে করতে পারে। উপজেলা নির্বাহী অফিসাররা অলরেডি তারা কাজ শুরু করেছে, এবং তাদের হাতকে শক্তিশালী করে এবং তাদের কথা শোনা, যে না আমি নিয়ে আসছি, আমি এখন রাস্তার পাশে এটা বিতরণ করে ছবি তুলে চলে যাব, এই মনোভাব যেন আমরা কেউ না রাখি। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। বিশেষ করে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে উজানে যে দেশ থাকে, উজানের দেশটিতেও মানুষের দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি, সেখানেও বন্যায় মানুষের দুর্গতি হয়েছে। কিন্তু যেটা নিয়ম, যে উজানের দেশ থেকে যদি পানি ছেড়ে দেওয়া হয় বা পানি আসে, তাহলে ভাটির দেশকে একটু সতর্ক করে দেওয়া, যাতে করে তারা নিজেরা যতটুকু পারে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টা করা। একই সাথে আরেকটি বিষয় আপনার সাথে আলাপ করতে চাই। আমাদের আবহাওয়া অধিদপ্তর, তারাই বা কী দায়িত্ব পালন করলো, যে এরকম একটি ডিজাস্টার তারা কি আগে থেকে বুঝতে পারলো কি পারলো না? কি মনে হয় আপনার? অবশ্যই আপনি, যারা উজানে আছে তাদের দায়িত্ব আছে। আমি জানি না আমাদের যে এই নদী রক্ষা কিংবা এই ধরনের তো আমাদের একটা কাঠামো আছে, জি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করার এবং বিভিন্ন রকম পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার। তো ওখানে কি বিধান আছে আমরা জানি না, কিন্তু এটা তো স্বাভাবিক যে এইরকম একটা পরিস্থিতিতে তারা ভাটির জনগণকে জানিয়ে দেবে, যাতে তারা প্রস্তুতি নিতে পারে, যতটুকু তারা নিজেদেরকে সুরক্ষা দিতে পারে। তো এটা দুর্ভাগ্যজনক। তো আমার মনে হয় ভবিষ্যতে যেন এটা না ঘটে, এটা নিশ্চিত করতে হবে। আরও তিনি যেই কথাগুলো বললেন, যে আমাদের তরুণদের দিকে নজর দিতে হবে, আমাদের শিশুরা যেন
যেন সুরক্ষা পায়, তারা যেন স্কুলে যাওয়ার নিশ্চিত হয়, এবং এরকম তরুণদের শিশুদের আমাদের অংশগ্রহণের ব্যাপারটা বললেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ সুরক্ষা দেওয়ার এখন থেকে আমাদের পরিকল্পনা করা দরকার। আমাদের পুনর্বাসনের কথা, এই যে বন্যার পরে যে ক্ষতটা দেখা দেবে এবং এই যে ঘরবাড়ি অনেক বেশি গিয়েছে এবং আবার পুনর্নির্মাণ করতে হবে। তো ওখানে কিন্তু বড় অর্থকড়ির, বেশি পরিমাণ অর্থকড়ির প্রয়োজন হবে, এবং সেই এখন সবাই এগিয়ে আসছে এই যে ত্রাণ দেওয়ার জন্য, এবং এটা স্বাভাবিক। এবং এটা আমি অভিভূত হয়েছি। আমরা অতীতে, আমরা যখন ছোট ছিলাম, তরুণ ছিলাম, এবং এমনকি আমাদের প্রাপ্তবয়স্ক আমরা যখন ছিলাম, তখন আমরা এরকম করেছি, বহু রুটি তৈরি করেছি, এইসব করেছি। কিন্তু গত 10-12 বছর যেন এটাতে ভাটা পড়েছিল। আমি এই প্রসঙ্গটি আপনার সঙ্গে আলাপ করতে চেয়েছিলাম। যেমন ধরেন ছাত্র সংগঠনের কথা যদি বলি, তাহলে আমরা বিশেষ করে দেশের সাধারণ মানুষ, আমার ব্যক্তিগত অনুভূতি, আমি বিগত দিনগুলোতে যেটা দেখেছি, যে ছাত্র সংগঠনের কর্মীরা বা নেতারা সাধারণ মানুষের কাছে গেলে তারা খুব নিরাপত্তা বোধ করতো, যে হ্যাঁ, এরা আমার সন্তান, এরা আমার কাছে এলো, এরা আমার কথা বলবে। কিন্তু গত কয়েক বছর ধরে, ধরা যাক 15-20 বছরের মতো, ছাত্র সংগঠন বা ছাত্রদের জোট বা একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যে ওরা কি আমাদের কথা শুনবে বা ওরা কি করবে। কিন্তু এই পরিবর্তনটি কিন্তু ঘটিয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে টিএসসিতে তারা যে কেন্দ্র খুলেছে, এবং আমরা পত্রপত্রিকায় প্রচার মাধ্যমে দেখলাম, মানুষ তাদেরকে আস্থায় রেখে স্রোতের মতো যে মানুষ আসছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেবার জন্যে, টাকা পয়সা দেবার জন্যে। তো কোথায় ছিল আমাদের এই ছাত্ররা? আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। আমি 69-এর গণ আন্দোলনের সময় আমি তদানীন্ত ইকবালের সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের হাত দিয়েই 69-এর গণ আন্দোলন হয়েছে। তারপরে আমি 60-এর দশকে 6 দফা আন্দোলন, তারপরে শিক্ষা আন্দোলন, এইসবে যুক্ত ছিলাম। তো আমাদের তখন ছাত্র রাজনীতি ছিল, এখন তো ছাত্র রাজনীতি নয়, ছাত্রদের ব্যবহারের রাজনীতি, লেজুর বৃত্তির রাজনীতি। এরা লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়, এবং এরা তাদের এই আধিপত্য বিস্তার করে। তারা দলের স্বার্থ, নিজেদের স্বার্থ তারা সংরক্ষণ করে, যার ফলে, এবং তাদের যে আধিপত্যবোধ সৃষ্টি করেছিল, তারা আধিপত্য সৃষ্টি করেছিল, যার ফলে অন্যরা কেউ আর ওখানে তারা দাঁড়াতে পারত না। আমি অর্থনীতির মানুষ, অর্থনীতি বলি, ব্যাড মানি ড্রাইভস দি গুড মানি আউট অফ সার্কুলেশন। এই যে খারাপ ব্যক্তিরা যারা লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা অন্যদেরকে সবাইকে বিতর্কিত করেছে। এবং যে ছাত্র রাজনীতির যে ঐতিহ্য ছিল, যেমন আমাদের সময় আমরা নির্বাচন ছিল, আমরা অনেক কালচারাল অ্যাক্টিভিটি ছিল, এবং আমরা এইভাবে মানুষের মানবতাবোধ প্রদর্শন করেছি যখনই কোনো রকম এই যে এরকম সময় এসছে। তো এইভাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই গত 10-15 বছর সময়কালে এই যে ছাত্র রাজনীতির নামে যে অঘটন ঘটেছে, ইনফ্যাক্ট ওখান তো ও চর দখল হয়েছে, তারপরে বিভিন্ন রকম ফৌজদারি অপরাধ ঘটেছে, যার ফলে এই সকল মানুষের যে সুকুমার বৃত্তিগুলো, মানুষের যে মানবতা, মানুষ হিসেবে আমাদের যে সকল বৈশিষ্ট্য, সেগুলো প্রদর্শন করার, এগুলো আমাদের ছিল, এখনও আছে, এবার আবার প্রদর্শিত হয়েছে সুযোগ সৃষ্টি হওয়ার ফলে। কিন্তু ওই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি নাই, প্রদর্শন করতে পারি নাই। তাই আমি আশা করব এটার যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, সেইখান থেকে তো একটা আশার সঞ্চার হয় নাকি? এই তরুণরা, এবং আমরা তরুণ ছিলাম, আমরা তাদের মতো প্রজ্ঞা প্রদর্শন করতে পারি নাই, আমরা তাদের মতো সাহসিকতা প্রদর্শন করতে পারি নাই, আমরা তাদের মতো স্মার্টনেস দেখাতে পারিনি। কিন্তু এবার তারা অনেক বেশি প্রজ্ঞার সাথে, সাহসিকতার সাথে, স্মার্টনেসের সাথে এটা করতে পেরেছে। এবং যে সবচেয়ে বড় কথা, তারা আপমর জনসাধারণকে এর সাথে সম্পৃক্ত করতে পেরেছে। তো এখন এটা আমাদের মধ্যে আশার সঞ্চার করে। আমরা দেখলাম কিছু ছাত্রছাত্রী বিশেষ করে এইচএসসি পরীক্ষা দেবে না বলে একেবারে সচিবালয় পর্যন্ত ঢুকে গেল। এটা কি আসলে কাঙ্ক্ষিত ছিল? এটা কাঙ্ক্ষিত ছিল না। এমনকি উপদেষ্টা মহোদয় বলেছেন এই সিদ্ধান্তটা আরও বিবেচনার করে
আরও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের তরুণদের সম্পর্কে আমাদের ধারণাটা, আমরা অনেকেই আমাদের অন্যরকম ধারণা ছিল। অনেকের একটা ওই যে ওদের কোনো ভবিষ্যৎ নাই, ওরা কি করবে এইসব নিয়ে নানা ফার্মের মুরগি হয়ে গিয়েছে, ওরা শুধু ওই যে ফোন টিপে, ইন্টারনেট, তারপরে এইসব নিয়ে তারা ব্যস্ত থাকে। বিদেশে যাওয়ার জন্য তাদের এক পা দেশের বাইরে প্রায়। তো এরকম একটা ধারণা, বদ্ধমূল ধারণা অনেকের মধ্যে হয়েছে। কিন্তু আমাদেরকে এই যে তরুণরা যে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, সেখান থেকেই কিন্তু তারা ওটা আমাদেরকে, আমরা যে যে এই ধারণাগুলো ভুল, সঠিক নয়, ওটা কিন্তু তারা জানান দিতে পেরেছে। তো এবার তারা ওই যে আমাদেরকে, আমরা যে একটা ভ্রান্ত ধারণা পোষণ করছি, এটা আরও সুস্পষ্ট হয়েছে। তারা দুটো কাজ করেছে। একটা হলো যে যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, রাজনৈতিকভাবে তারা সচেতনতা প্রদর্শন করেছে, এবং রাজনৈতিকভাবে এই পরিবর্তন কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া। এই রাজনৈতিকভাবে তারা সম্পৃক্ত হয়েছে, এঙ্গেজড, যেটাকে বলে পলিটিক্যালি এঙ্গেজড। এবং এই পলিটিক্যালি এঙ্গেজড নয় শুধু, এই রাজনৈতিক পট পরিবর্তনে তারা যে ভূমিকা পালন করেছে, তারা সোশ্যালি অলসো এঙ্গেজড। যে তারা যেসব কাজগুলো করেছে, যেগুলো অপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এখন তাদেরকে শিক্ষাঙ্গনে গিয়ে অবশ্যই শিক্ষাঙ্গনে তাদের যেতে হবে, ওটাই হলো তাদের আসল জায়গা। কিন্তু এই সম্ভাবনার দ্বারটা হলো আমাদের অনেকগুলো সামাজিক সমস্যা, যে এই ছাত্র তরুণরা যে নেতৃত্ব দেখিয়েছে, যে সম্ভাবনা দেখিয়েছে, আমরা যদি এই তরুণদেরকে যদি আমরা প্রত্যেকটা ওই যে এলাকায়, নেইবারহুডে যদি সংগঠিত হয় এবং অন্যরা মিলে, তাহলে এই নেইবারহুডগুলোতে যত সামাজিক সমস্যা আছে, এই যে চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব, তারপরে এমনকি বাল্যবিবাহ, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সবগুলো সমস্যা, যেখানে কোনো পয়সা লাগে না, যেগুলো মানুষ একত্রিত হইলে, ওই যে আমরা বলি যে অর্থনীতির ভাষায় সোশ্যাল ক্যাপিটাল, সামাজিক পুঁজি সৃষ্টি হয়, এবং এটা এই সামাজিক আন্দোলন সৃষ্টি করে, সামাজিক প্রতিবন্ধক, সামাজিক ওই যে আন্দোলন সৃষ্টি করে অনেকগুলো সমস্যার সমাধান করা। আপনি সামাজিক আন্দোলনের কথা বললেন এবং রাজনীতির কথা বললেন, একটু যদি গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর জানতে পড়ি, তাহলে দেখা যাবে যে একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে আগে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করতো এবং তারা চাঁদাবাজির নিয়ন্ত্রণটা রাখতো। পত্রিকাটি লিখেছে যে এখন একইভাবে পাল্টে গেছে টেবিলটা, ওই জায়গাতে বিএনপির লোকজন ঢুকে গেছেন এবং তারা চাঁদাবাজি করছেন। প্রশ্ন তোলা হয়েছে যে তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তনটা কি দাঁড়ালো, বৈষম্য কি দূর হবে? আমার মনে হয় এখানেই আমাদের এই যে এইসব নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের এই তরুণরা বড় ভূমিকা পালন করতে পারে। তারা যদি সংগঠিত হয়, নেইবারহুডকে সংগঠিত করে। আর এটা হলো দুঃখজনক, কিছু বাড়াবাড়ি হয়েছে। তবে আমি একটু আশাবাদী হতে চাই, কারণ বিএনপির পক্ষ থেকে তারা ওই যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এর মধ্যে, এবং তারা সুস্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করছে। তো আমি আশা করি যে এটা তারা এই যে এটা কঠোরতার সাথে এগুলো প্রয়োগ করবে, এবং এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটা বন্ধ হওয়া দরকার। তবে আমি মনে করি যে এগুলোও বন্ধ হবে যদি আমাদের তরুণরা, এবং তাদের মূল দায়িত্ব হলো লেখাপড়া করা, ওখানেই হলো তাদের স্থান। কিন্তু তারা যে তাদের অবসর সময়ে তারা এই যে তাদের এলাকায়, তাদের নেইবারহুডে তারা যদি একত্রিত হয়, মানুষকে একত্রিত করে, তাহলে এগুলো কেউ করতে পারবে না, কেউ এগুলো করে পার পেয়ে যেতে পারবে না। যে কোনো দাবি দেওয়া, যে কোনো বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করা হচ্ছে, এবং মনে হচ্ছে যে না, এটাই সুবর্ণ সুযোগ, আমাদের সব দাবি দেওয়া এক্ষুনি মেনে একেবারে দাবি দেওয়া আদায় করে নিতে হবে। কিন্তু আপনি এই সরকারের ব্যাপারে মন্তব্য করেছিলেন, তো একটু কি মনে হয় না যে না, একটু সময়টা দেওয়া দরকার? এখনই সব দাবি দেওয়া সোচ্চার হয়ে গেলে তাহলে সময়টা কিভাবে দেওয়া যাবে? এই সরকারকে সফল হতে হবে। জি, ওনাদের স্বার্থে নয়, আমাদের সকলের দেশের স্বার্থে, আমাদের আপামর জনসাধারণের স্বার্থে। ওনারা ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব। আমরা যেই পট পরিবর্তন হয়েছে, যে আমরা যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, এটা কোনোদিন ওই যে বাস্তবায়িত হবে না যদি না তারা সফল না হয়। তো আমার মনে হয় আমরা যে প্রত্যেকেরই আমাদের অবস্থান থেকে আমরা দায়িত্বশীল হতে হবে, আমাদের করণীয় করতে হবে।
ওই যে আমাদের করণীয় করলে আমরা যদি প্রত্যেকে আমাদের করণীয় করি তাহলে কিন্তু ওনারা সফল হবেন। ওনারা একা ওনাদের পক্ষে সম্ভবপর নয়। তো এই যে দাবি দেওয়ার ব্যাপারে ওনারা এইসব দাবি দেওয়ার ওনারা সমাধান করতে পারবেন না, করা সম্ভবপর নয়, এবং তার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ওইতে অনেক অন্যায় হয়েছে, অনেক অবিচার হয়েছে, এগুলোর বিহিত হইতে হবে, কিন্তু সময় দিতে হবে, সময় দিতে হবে, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। তো আমার মনে হয়, আমি আশা করব যে আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব আমাদের, এবং তাদেরকে সুযোগ দেব, সময় দেব, যাতে তারা সফল হতে পারে। একেবারে শেষের দিকে 1 মিনিট আপনার কাছে একটু জানতে চাই, সুশাসন, সুশাসনের জন্য নাগরিক, আপনার সেই সংগঠন, সুশাসন কি পাবো? সুশাসন মানে গণতান্ত্রিক শাসন, আইনের শাসন, তারপরে মানবাধিকার সংরক্ষণ, তারপরে সমতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, যাতে দুর্নীতি দুর্বৃত্তায়ন না ঘটে, তারপরে মানুষের কার্যকর অংশগ্রহণ, যে বিভিন্ন রকম যে রাষ্ট্র পরিচালনার কাজে, তো এগুলো না হলে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হবে না। গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর না হলে আবারও সেই পুরানো, আমাদের আবার পুরনো দিনে ফিরে যেতে হবে, যেটা আমরা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, আমরা কেউ চাই না। তো তাহলে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হইতে হবে, আমাদের গণতান্ত্রিক শাসন, যেমন এই যে ভোটের অধিকারটা যদি থাকতো, তাহলে কিন্তু এই বিয়োগান্তক ঘটনা ঘটতো না। এই ভোটের অধিকার একটা জিনিস যদি আমরা নিশ্চিত করতো, যদি 7 জানুয়ারির ভোটটা যদি সঠিক হতো, তাহলে 5ই এই যে অগাস্টের ঘটনা ঘটতো না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। দেশের 12টি জেলার মানুষ একেবারে মানবেতর জীবনযাপন করছে। আমরা যে যেখানে পারি, যেভাবে পারি, আসুন সবাই আমরা তাদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য কথা দিয়ে অনুষ্ঠানটি শুরু করেছিলাম, এটাই সত্য। ভালো থাকবেন, খোদা হাফেজ।